মা হওয়াটা কিন্তু মুখের কথা নেই, কথাই আছে না, জন্ম দিলে হয় না মাতা। তো এই কথাটা কিন্তু একদম খাঁটি কথা। তো যাই হোক, আজকে আমি আমার মা হয়ে ওঠার গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো সালটা ছিল 2020, আর সেই টাইমে দেশে চলছে ভয়াবহ করোনা পরিস্থিতি। ওই টাইমে দেশের সমস্ত জায়গাতেই তো একদম লকডাউন পুরো বাধ্যতামূলক করাই ছিল। আর কিছুদিন পর থেকে যখন লকডাউনটা উঠে যায়, তো তারপর বাড়িতে আসে আর আমার কোয়ার্টারে যাওয়ারও সুযোগ হয়। তো শেষমেশ ওই 1 মাসের ছুটি কমপ্লিট করে আমরা কোয়ার্টারে চলে আসি। আর এখানে এসে এখানকার পরিবেশ সমস্ত কিছুর সাথে খানিকটা খাপ খাইয়ে নিই। তারপর বেশ 3 মাস মজাতেই দিন কাটে। ওই মার্চ এপ্রিল মাস নাগাদ আবার আমরা ছুটি যাই বাড়িতে। তো তখন আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হচ্ছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তো যাই হোক, বাড়িতে যাওয়ার বেশ 1 সপ্তাহ পর মতো পিরিয়ড মিস হয়। তো আমার এমনিতেই বিয়ের পর থেকে একটু সমস্যা ছিল, তো ভাবলাম হয়তো সেই সমস্যাটার জন্য এরকম হচ্ছে, ওষুধ টষুধ খাচ্ছি না কিছু, তো সেই কারণে। তো তারপর কি মনে হলো না টেস্ট করি। তো একদিন যেই দিন পিরিয়ড মিস হয়েছে, তো তারপর দিন ভোরবেলা টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট তো একদম পজিটিভ আসে। আমরা খুব খুশি ছিলাম যে না, আমাদের মধ্যে আবার নতুন কেউ আসতে চলেছে। তো যাই হোক, 2জন থেকে 3জন হতে চলেছি এবার। বাড়ির সবাইও খুব খুশি হয়। তো এইভাবে জার্নিটা শুরু হয়। আর আমরা ছুটি গেছিলাম, ওই টাইমে আবার করোনা চালু হয়ে যায়, লকডাউনও হয়। তো সেই কারণে আমাদের 3 মাস বাড়িতে 2 মাসে ছুটি গেছিলাম, তো সেখানে ওই 3 মাস হয়েই যায়। তো বাড়িতে মোটামুটি 3 মাস হয়ে যায়, একটু রেস্ট হয়ে যায় 3 মাসে, যেহেতু ওই একটু ডাক্তার বারণ করে না যে 3 মাসের এই করা যাবে না, ওই করা যাবে না। তো সে ঠিক আছে, 3 মাস হয়ে যায় আমার। 3 মাসের ওই প্রেগনেন্সির ফার্স্ট পিরিয়ডটা তো হয়েই যায় কমপ্লিট। তারপর আমাদের ছুটি শেষ হয়, আবার আমরা কোয়ার্টারে চলে আসি। আর ওই টাইমে অনেকেই, আমার বাড়ির লোক বা আমার শ্বশুরবাড়ির লোক অনেকেই বারণ করেছিল যে যেতে হবে না এই টাইমে। তো আমারও মন সায় দেয়নি যে যাবো, একবার ভাবছিলাম যাবো, একবার ভাবছিলাম যাবো না। তো তারপর বড়ও বললো না চলো, কেননা ওই টাইমে একটু টেনশানে থাকতো। তো সেই কারণে বলছিল যা হবে আমার চোখের সামনে যেন হয়, আমি অতটা টেনশন নিতে পারবো না। তো সেই কারণেই আসা। আর তার ছাড়াও অনেক কারণ ছিল, সেগুলো আর ভিডিওতে বললাম না, সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তো সেই কারণেই যাই হোক, কোয়ার্টারে আসার পর থেকে জার্নিটা বুঝতে পারি যে না, এবার কষ্ট ফিল হচ্ছে। ওই 3 মাসটা একদমই বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাটিয়েছি, কোনো কষ্ট তেমন ফিল হয়নি। আর এই টাইমটা সমস্ত কিছু একা হাতে করা, কোয়ার্টারের সমস্ত কাজ, সকালবেলা উঠে ওই 8টার মধ্যে বড় অফিসে যাই, টিফিন করে দেয়া, সমস্তটা একা হাতে করতে হতো। তো সেই কারণে একটা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে অনেকটাই কি বলবো, কষ্ট হয় একা হাতে পুরো সংসারটা চালাতে গেলে। তো আমার ক্ষেত্রেও সেটাই হতো। আর তার মধ্যে আছে খেতে পারতাম না, বমি হয়ে যেত। তো সেই সমস্যাটা ওই 5 মাস থেকে মোটামুটি ক্লিয়ার হয়। তার মধ্যে বলা হয়নি, মাম্মামকে নিয়েও কত টেনশনে থাকতাম প্রথম দিকে। ওই 6 সপ্তাহের যে টেস্টগুলো দেয়, হার্টবিট এসছে কিনা বেবির, তো সেইগুলো টেস্ট করাতে গিয়ে তখন তো আর এক টেনশন, দেখি যে হার্টবিট আসেনি বেবির। তখন ডাক্তার বলে যে আরও 2 সপ্তাহ বাদে তোমরা টেস্ট করাও, যদি হার্টবিট না আসে তখন তোমার ইয়ে করাতে হবে, অ্যাবর্শন করাতে হবে। তো ওই শুনে তো আমার আরও কি বলবো, প্রথম বেবি যাই হোক না কেন, প্রথম বেবি সেকেন্ড বেবি বলে কথা না, একটা বেবির আসে যখন অনেকটা স্বপ্ন, অনেকটা ইয়ে নিয়ে থাকে, এবার সেই সময় যদি ওই রকম কথা কিছু শোনা হয়, তো অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক, খারাপ লাগতো, টেনশানে থাকতাম খুব। তারপর ভগবানকে খুব প্রে করেছিলাম। যাই হোক, মামামের হার্টবিটটা দেখা গেছিলো। তারপর ফার্স্ট তো ওর ইয়ে হয়ে গেল, সেকেন্ড প্রেগনেন্সির সেকেন্ড টাইমেস্টার 5th মান্থ যে অ্যানিমাল স্ক্যানটা থাকে, তো ওটা করানো হয়। তো অ্যানিমাল স্ক্যানে মামামের সমস্ত কিছুই ঠিক ছিল, বাট কিছু একটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কিছু একটা প্রবলেম দেখা গেছিলো। তো ওটা নিয়েও অনেক টেনশনে থাকতে হয়। তো আবার ডেট দেয় যে 2 সপ্তাহ পর, আবার 2 সপ্তাহ পর হয়তো আমাদের কিছু একটা ওই কী বলতো, ডেটের হেরফের হয়েছিল। তো সেই কারণেই এরকম বারবার এরকম রিপোর্ট আসছিলো। তো লাস্টের টেস্টটা আমরা ইচ্ছা করেই না কিছুদিন বাদে করাই, 2 সপ্তাহ এরকম, যেহেতু এরকম হচ্ছিলো তো 2 সপ্তাহ বাদেই করায়। তো লাস্টের দিকে আর কোনো অসুবিধা হয়নি। ওই বললাম না, ওই যে তোমার ফার্স্ট মান্থ আর
5th মান্থে ওরকম একটা সমস্যা হয়েছিল, খুব টেনশানে থাকতাম। আর তাছাড়া তো মানে কী বলতো, ওই টাইমে তো একটু মুড সুইং হয়, তো বিভিন্ন ক্ষেত্রেই একটু রাগারাগি, একটু মানে কান্নাকাটি এরকম হয়েই যেত আর কি। আর তার মধ্যেও শরীরে একটা অস্বস্তি হতো, খুব কষ্ট হতো, একা একা কাজ করতে গেলে খুব কষ্ট হতো। ওই টাইমটা কেউ পাশে ছিল না, কেউ না। এবার আমার মা যে আসবে তারও ওরকম, মানে তারও বাড়ি থেকে অনেক সমস্যা। তো যাই হোক, মা লাস্টের দিকে এসেছিলো। আর মা যদি না আসতো, আমি এই কথাটা বলতে পারি, মা যদি না আসতো না, তাহলে আজকে এই জায়গাটায় থাকতে পারতাম না। ওই আমার প্রেগনেন্সি টাইমে আমার হাজব্যান্ড আর আমার মা ছাড়া আমি কাউকে পাশে পাইনি, কাউকে না। আমি বলছিলাম 5th মান্থ থেকে আমার বমির ভাব বা সমস্ত কিছুই একদমই কমে গেল, মোটামুটি ফিটই ছিলাম। একটু সমস্যা হতো শুতে বসতে, এইগুলো একটু সমস্যা ছিল। আর ছিল পায়ে ব্যথা, প্রচণ্ড হারে পায়ে ব্যথা হতো, আর পা ফুলে মানে সেই গোদ রুগীদের মতো হয়ে যেত, এমন পা ফুলেছিল। মানে টিপ দিলে পুরো গর্ত হয়ে যেত, মানে মনে হতো এমন জল টল হয়ে গেছে এমন কিছু। তো যাই হোক, এই একটা সমস্যা ছিল, এই প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত এই সমস্যাটা ছিল। তারপর মাম্মা হওয়ার পর আস্তে আস্তে কমে গেছে। তো এইভাবে তো আমার পুরো 9 মাস চললো। তারপর মা আসার পর মনে করলাম যে বাবা কি শান্তি, মানে একদম পুরো বেড রেস্ট। এটা মা আসার পর এইটা ফিল করেছি। তো যাই হোক, ওই 3টে মাস আমার মা ছিল, তো ওই 3টে মাস আমি একদম তুলোয় মোড়া পুতুলের মতো ছিলাম, যেরকম বলে আর কি। তো কিচ্ছু করতে হয়নি, হাত 1 গ্লাস জল গড়িয়েও খেতে হয়নি, আমার মা ছিল বলে এইটা হয়েছে। তো দেখতে দেখতে তো প্রেগনেন্সির 9 মাস কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে ডক্টর একটা ডেট দেয়, ও তার মাঝেও একবার আমি ভর্তি হয়েছিলাম হসপিটালে, বলা হয়নি। তোমার হচ্ছে ওই ডিসেম্বরের 1 তারিখ নাগাদ এরকম ভর্তি হয়েছিলাম। আর মামা হচ্ছে 17 ডিসেম্বর। মানে হঠাৎ করেই বেবি মুভমেন্ট পাচ্ছিলাম না, তো ভয় লেগে যায় না, একদমই মুভমেন্ট সারাদিনে হয়নি। তো ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে গেলে উনি বললেন কি, একদম কিছুই বললো না, দেখে জাস্ট বললো অ্যাডমিট করে দাও। এবার ওই টাইমে এতটা কান্নাকাটি মানে আমি এমনিতেই কোনোদিনও হসপিটালে আমি ভর্তি, কোনোদিনও হসপিটালে আমি থাকিনি, যাইওনি পর্যন্ত। আর আমি যে হসপিটাল ডেলিভারি হয় আমার, তো সেই হসপিটালের নিয়ম হচ্ছে বাড়ির কোনো লোক অ্যালাউ না, তোমার সে যাই হোক, নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান যাই হোক না কেন। তো ওইটা একটা সবচেয়ে বড় সমস্যা। তো তারপর ভর্তি করা হয়, একদিন দেখা হয়, মানে পুরো আমাকে অবজারভেশনে রাখা হয়, তো ঠিক হয়। তারপর দিন ছেড়ে দেয়, মানে 2 দিন ছিলাম আর কি। তো ছেড়ে দেওয়ার পর বাড়িতে আসার আমার ডেট দেয় আবার হচ্ছে 20 তারিখে, 20 ডিসেম্বরে। তো রীতিমতো 20 ডিসেম্বর ভাবছি, হ্যাঁ 20 ডিসেম্বর ঠিক আছে ঠিক আছে, তবে 17 তারিখে অ্যাডমিট হতে বলেছিল। আর মাম্মামও হচ্ছে 17 তারিখে। এবার আমি অ্যাডমিট হব, আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু প্যাক ট্যাক করে রেখে দিয়েছি, যে না, এবার ভয় লাগছে কি হবে না হবে। এবার রাত্রে সারা রাত ঘুমাতে পারিনি। এবার হচ্ছে ভোরবেলার দিকে ওই 5টা বাজে এরকম টাইমে প্রচণ্ড পরিমাণে টয়লেট পেয়েছে, উঠে গেছি। এমনিতেও সারা রাত ঘুমাতে পারতাম না, এবার এপাশ ওপাশ কোনোভাবেই শুতে পারতাম না। পিঠের নিচে একটা বালিশ, মাথার নিচে বালিশ, পায়ের নিচে বালিশ, পেটের নিচে বালিশ দিয়েও শুতে পারতাম না, ঘুম আসতোই না। তো যাই হোক, অনেকটা কষ্ট করে কাটিয়েছি ওই মানে 6 মান্থ থেকে এরকম শুরু হয়েছে। তো যাই হোক, 4 মাস অনেকটা কষ্ট করে কাটিয়েছি। আর কি বলছিলাম, ভোরবেলার দিকে টয়লেট পাই, তো বাথরুমে যাই, টয়লেট আর হয় না, দেখছি সমানে পা বেয়ে ব্লিডিং হয়ে যাচ্ছে। তো মানে দেখে তো আমি ভয় পেয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে মানে তুষারকে ডেকেছি। তুষার তো এসে মানে হতবাক, মা দেখে বলছে না একে আর রাখা যাবে না বাড়িতে, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাও। ওই সময় এবার ক্যাব বুক করছে, এবার ক্যাবও তার পাওয়া যায় না, তাড়াতাড়ি করে মানে যে কোনো একটা ক্যাব পেয়েছে, বুক করে সাথে সাথে হসপিটালে নিয়ে ভর্তি করা হয়েছে। এবার ডক্টর দেখে বলছে না আজকেই হবে, তবে আমার পেইনও হয়নি। তো ওরা পেইনের জন্য মেডিসিন দিয়েছিল। তো তারপর যথারীতি অনেক কষ্ট টষ্ট, সেই সকাল 5টা, মানে আমি হসপিটালে গেছি তোমার 6:30 বাজে, সেই সকাল 6:30 থেকে 12:30 পর্যন্ত ওষুধের জন্য পেন হচ্ছিল। তারপরে ওরা দিল আবার একটা কি দিল জানি না, তো তারপরে প্রচণ্ড পরিমাণে আমি থাকতে পারছি না, এরকম পেন হচ্ছে 12:30 থেকে পুরো 5টা পর্যন্ত। তো মাম্মাম হচ্ছে 5টার দিকে, পুরো 6:30 থেকে বলতে গেলে মানে 12 ঘন্টারও একটু কম, এতটা পরিমাণে কষ্ট পেয়েছি বলার মতো না। তো যথারীতি মেয়ের মুখ দেখে সেই কষ্টগুলো আমি ভুলে গেছিলাম। আর সত্যি কথা বলতে আমি ভগবানের কাছে মানে প্রেগনেন্সির টাইম থেকেই চেয়েছিলাম যে আমার একটা মানে ছোট্ট পুচকু মেয়ে হোক। তো ভগবান সেটা আমায় দিয়েছে। তো ভগবানের কাছে অনেক 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 ধন্যবাদ।
কী বলতো, আমি ছোটো থেকে বলছি কেন, যাই হোক আমি মানে ছোটো বাচ্চা ছেলে বাদে মেয়েদের না বেশি পছন্দ করি। ছেলেদেরও পছন্দ করি তা না, পছন্দ করি না তা না, কিন্তু মেয়েদের একটু বেশিই পছন্দ করি, মেয়েদের একটু বেশি কিউট লাগে। যাই হোক, মেয়ে অনেকে বলে না যে মেয়ে ভালোবাসি, মেয়ে, তো আমার কাছেও সেটাই, মেয়ে ভালোবাসতাম খুব প্রচণ্ড, আর ভগবান সেটাই আমাকে দিয়েছে। আর দেখতে দেখতে আমার মাম্মাম আজ 2 বছরের হয়ে গেছে। মানে কীভাবে যে টাইমগুলো পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। মামামের সাথে হাসি মজা খুনসুটি সমস্ত কিছু করে টাইমটা কীভাবে যে কেটে যায় সারাদিন বুঝতেই পারি না। ও যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় যে বাড়িটা একদম অন্ধকার, কেউ নেই, এরকম মনে হয়। তো যাই হোক, এটাই ছিল আমার মা হয়ে ওঠার গল্প। তবে এখনও কিছু হয়তো বলতে পারিনি, অনেক কিছু, মানে 2 বছর তো কম কথা নয়, অনেক কিছুই বাকি থেকে যায়। তো পুরোটা তো আর এই 8 মিনিট কি 10 মিনিটের ব্লগে বলা যায় না, তো যেটুকু পারলাম বললাম। আর এই মা হয়ে ওঠার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট পরে কোনো একটা ব্লগে।